কিছু তো আছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রাখতে চান, কিছু তো আছে যেটা তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আসুক সেটা চায় না, এবং সে কারণেই হয়তো বারবার এনআইএকে এভাবে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ এনআইএ যদি রাজ্যে বেশি ঘোরাঘুরি করে, নাড়াচাড়া করে ফাইলপত্র, তাহলে হয়তো অনেক কিছু সামনে চলে আসতে পারবে। আদালতে আজকে কি বলেছে জানেন এনআইএ? এবং কাল এনআইএ যেভাবে একের পর এক তথ্য সেগুলো পেয়েছে, সেগুলো জানা আমার মনে হয় বাংলার প্রত্যেকটি মানুষের উচিত। ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কোনো ষড়যন্ত্র করছিল, এবং সেই ষড়যন্ত্র যারা চালাচ্ছিল তাদেরকে অতি অবিলম্বে ইন্টারোগেট করা এবং আরও যে সিন্ডিকেটটা রয়েছে তাদেরকে খুঁজে বের করা প্রয়োজনীয় ছিল বলে এনআইএ সেদিন ভূপতিনগরে গেছিল। টার্গেট কিলিংয়ের প্ল্যান ছিল, ভাবতে পারছেন, টার্গেট করে করে মারার প্ল্যান ছিল। এবার আপনি বলবেন যে এটা বাস্তব হতে পারে, অবশ্যই হতে পারে। ভারতের রাষ্ট্রপতিকে দুর্গাপুজোর সময় যদি মারার ছক বানচাল করতে পারে এনআইএ, যদি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, সেখানে বর্ধমানের খাগড়াগড়ে হাজার হাজার কোটি কোটি মানুষকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়ে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের প্ল্যান বানাতে পারে সন্ত্রাসবাদীরা এবং সেটা বিচ্ছিন্ন করতে পারে এনআইএ, তাহলে এটাও হয়তো ভূপতিনগরে এটাও হয়তো একটা বড় কোনো মোডাস অপারেন্ডি ছিল। সেই অপারেন্ডিটাকে ধ্বংস করার প্রথম ধাপ এনআইএ সম্পন্ন করেছিল বলে হয়তো রিটালিয়েশনটা হচ্ছে। এই টার্গেট কিলিং, সেই টার্গেট কিলিং এটা আড়াল করতেই কি এনআইএ কি আক্রমণ? আজ জবাব বাংলার মানুষ চায়, বাংলার মানুষ জবাব চায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই উস্কানিগুলো লাগাতার দিয়ে যাচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেস এটাকে কেন যেন নির্বাচনী ইশতেহারের মতো নির্বাচনী এজেন্ট না হয়ে কিছু মানুষকে এজেন্ট দাঁড় করিয়ে দিয়েছেন যারা এনআইএকে কুৎসা করবে সকাল থেকে। এনআইএর ওপর আক্রমণের পরেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আমরা দেখেছি, কোনো ঝুঁকি না নিয়ে সব বুথ স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্তত প্রথম ধাপে 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন ভোট করানোর প্ল্যান করেছে। কিন্তু তৃণমূল আদৌ কি ভোটটা করাতে দেবে বাংলাতে? কারণ নির্বাচনে যে ধরনের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকে, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু আলটিমেটলি ভরসা করে থাকে আঞ্চলিকভাবে যারা প্রশাসনের মাথায় রয়েছে, পুলিশ বা ডিএম, তাদের উপরে এসপি ডিএম, তাদের ভূমিকাটা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে আবারও বলছি, নির্বাচনে বড় সড়ো কোনো গেম প্ল্যান, সেই গেম প্ল্যান ভেস্তে যেতে পারে রাজ্যে, এবং সে কারণে এনআইএ, সিআইএসএফ, সিআরপিএফ ঢুকলে কিছু মানুষের গা জ্বালা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছেন। সব বুথে বাহিনী থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কি কি করা উচিত, এই রিগিং বাহিনী, এই কানে দুল, লাল চুল, এই বাইক বাহিনীকে ঠান্ডা করতে, আচ্ছা তার জবাব বাংলার মানুষ চায়। এবং তার পাশাপাশি আপনারা বলুন, আপনারা সাজেশন দিন, আপনার পাড়ায় ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, আপনার ব্লকে যাতে ভোট সুষ্ঠুভাবে হয়, কি কি করা উচিত। টেলিফোন লাইন আমরা খুলে দেবো, কিন্তু তার আগে 120 সেকেন্ডের এই প্রতিবেদন দেখবে এবং বোঝার চেষ্টা করব যে আসলে কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসলে কি ভেস্তে দিতে হবে বাংলার মানুষকে। ভূপতিনগরে মানুষ খুনের ছক, নজর ঘোরাতে এনআইএকে আক্রমণ। ভূপতিনগরে গ্রেপ্তার দুজন সহ একটা যে গোটা টিম ওই এলাকায় সাধারণ মানুষের ওপর টার্গেট কিলিংয়ের বৃহত্তর ষড়যন্ত্র করেছিল, অবৈধভাবে বিস্ফোরক মজুত করার প্ল্যান করেছিল। আদালতে জমা দেওয়া নথিতে এমনটাই উল্লেখ করেছেন এনআইএর তদন্তকারীরা। ভয়ঙ্কর ষড়যন্ত্র। আদালতে এনআইএর দাবি, ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক চক্রান্ত চলছিল। একদল কুচক্রী ফন্দি আটছিল নিরীহ মানুষদের খতম করার, আর সেটা আড়াল করতেই নাকি হামলা হয় এনআইএর উপর। এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত। সবাই তৃণমূলের নেতা, ওখানটায় যারা হামলা করেছে তারাও তৃণমূলের নেতা, যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে এই ধরনের হামলার ওকালতি করছে। ভূপতিনগর কাণ্ডের পরই বড় পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কোনো ঝুঁকি না নিয়ে প্রথম দফার ভোটে সব বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরেও থাকছে প্রশ্ন, তৃণমূলকে আদৌ শান্তিতে লোকসভা ভোট করতে দেবে?
পুলিশ কাজ করছে শাসক দলের একটা মেকানিজম হিসেবে, শাসক দলের অঙ্গ হিসেবে। এনআইএকে দমিয়ে দেওয়া যাবে এইটা যদি ভেবে থাকেন ভুল ভাবনা করছে। একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। পুলিশ মন্ত্রী দাবি করেছিলেন এনআইএ নাকি না জানিয়েই গ্রামে ঢুকেছিল, কিন্তু পুলিশই দাবি করেছে থানায় জানিয়েই অভিযানে যায় এনআইএ। তাহলে কেন উস্কানি দিচ্ছেন মমতা ব্যানার্জি? ভোটে বড়সড় কোনো পরিকল্পনা ভেস্তে যাবে, তাই এত গায়ে জ্বালা তৃণমূলের? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে একেবারে সরাসরি ডিবেটে চলে যাব, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক, রয়েছেন নির্মাল্য মুখার্জি, সাংবাদিক, রাজপুত্রচন্দ্র রাজনৈতিক কর্মী রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন, মেজর ঋত্বিক পাল রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথমে রাজপুত্র, একটা প্রশ্ন গোটা বাংলার মানুষের এই মুহূর্তে ঘুরছে মাথায়, যে ঠিক আছে 100% কেন্দ্রীয় বাহিনী আসছে, বুথে বুথে স্পর্শকাতর বুথ হিসাবে নির্দিষ্ট করে দিচ্ছে কমিশন, সিসিটিভি থাকবে, সব কিছু থাকবে, তোমরা আদৌ ভোটটা করতে দেবে? মানে সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করার একটা বাহিনী যেন তোমরা এখন থেকেই বানিয়ে রাখার চেষ্টা করছো, এরকম খবর বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। আমি বুঝতে পারছি না মানে কোন লেভেলে গিয়ে এবার এটা থামবে। আমার বক্তব্য, যা যা আমরা এখন ব্যবস্থা দেখছি, এই ব্যবস্থা কি বাংলার বুকে প্রথমবার? ছেড়ে দিন লোকসভা, ছেড়ে দিন বিধানসভা, প্রথমবার নয়, কিন্তু ভোটটা যদি তোমরা লোকসভা ভোটটাকে যদি তোমরা পঞ্চায়েত ভোটের মতন করানোর চেষ্টা করো, রুখে দাঁড়াতে হবে তো। সেটাই আমি বলছি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত কথা বলা হয়, পঞ্চায়েত নির্বাচনে তো বারবার আমরা দেখেছি যে বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হবে না, এই না সেই না, অনেক কথা বলা যায়, লক্ষ লক্ষ লোক গিয়ে যারা বিরোধীরা পঞ্চায়েত। আমাকে একটা কথা বলো, 55 জন, আমি নাম বলবো, আমি পিসিআর কে 5 মিনিট সময় দেবো, পিসিআর হয়তো নামগুলো দিয়ে দেবে। 55 জন ভোটে বাংলাতে আমাদের সহনাগরিকরা শহীদ হয়েছে। আমি দল মত নির্বিশেষে, তোমার দলেরও মানুষ মারা গেছে। আমি বলছি অত্যন্ত ভোট উৎসবের শহীদ, এটা কোন রাজ্য? অনভিপ্রেত ঘটনা। আমি একদম স্বীকার করছি ইত্যাদি বলে কতদিন এটা দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায় নয়, না একদমই রাজ্য পুলিশের পুলিশ মন্ত্রীর দায় কি? একদমই নয়। উনি খাগড়াগাড়ি, নির্বাচন কমিশন এই সমস্ত জিনিসের দায় নেয়, নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে, সেটা যে কোনো ইলেকশনের ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বারবার বলছি, এখানে যেটা বলা হচ্ছে, মানে তুমি বলছো রাজীব সিনহা? আরে বাবা, আমি যে কোনো কিছুর ক্ষেত্রে রাজীব সিনহা হতে পারে। তুমি বলছো তো রাজীব সিনহা, অ্যাকাউন্টেবিলিটি বলে আমি বলছি রাজপুত্র এরকম শিশুসুলভ আচরণ করা যাবে না। অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? আমি বলছি আমি নিউট্রালি বলছি, রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রেও বলবো, আমি কেন্দ্রের ক্ষেত্রেও বলবো, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে কথাগুলো বলে জিনিস আসল কথাটাকে ডাইলিউট করার চেষ্টা হচ্ছে, যে এই ব্যবস্থাটা আগেও ছিল, কিন্তু আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসই বারবার ঘুরে ঘুরে আসে, তার মানে মানুষ নিশ্চয়ই বোকা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত কথা বলেছিল, 96%, ত্রিপুরায় 96% আনকন্টেস্টেড, কি করে তাহলে হলো? বেশ, আমি জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে আসছি। এটা তো ঠিক কথা, সেন্ট্রাল ফোর্স কিভাবে কাজটা করবে, কারণ এই আতঙ্কটা কাজ করছে যে বড় রাস্তা দিয়ে সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করে চলে যাবে, কিন্তু বাঁদিকে এবং ডান দিকের গলিগুলোতে যা কাজ হওয়ার সেগুলো হতে থাকবে সকাল থেকে। দেখানোর দায়িত্বটা কার মহিউদ্দা? দেখানোর দায়িত্বটা তো না, দেখানো পুলিশ কার? পুলিশ কার? ইলেকশন কমিশনের এই মুহূর্তে। আচ্ছা, ইলেকশন কমিশনের, তাহলে দেখানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। এই উত্তরটা একদম জগন্নাথ চ্যাটার্জি তাহলে দেওয়া উচিত পুরোপুরি। ভূপতিনগরের ঘটনার পর যেভাবে এনআইএর উপর আক্রমণ হলো, এবং ভূপতিনগরের ঘটনার ক্ষেত্রে ইলেকশন কমিশন রাজ্য পুলিশের রিপোর্ট চাওয়ার পরে সেই রিপোর্ট যা এসেছে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্য অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 100% বুথে স্পর্শকাতর ঘোষণা করে সেন্ট্রাল ফোর্স থাকছে। আমি এর দুটো ভাগে আমার বিষয় রাখতে চাই। এক, ভূপতিনগরের এই বিস্ফোরণ কাণ্ডের ক্রনোলজিটা যদি আপনারা বোঝেন, তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিটা কি, গ্রামেগঞ্জের সার্বিক পরিস্থিতিটা কি। ভূপতিনগরের ওই গ্রামে রাত্রিরে বোমা বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে 3 জন মারা যায়, 1 জন জীবিত ছিল। রাজ্য সরকার বলে যে এটি হচ্ছে একটি বাজি কারখানার বিস্ফোরণ, এর সঙ্গে সেই অর্থে বড় বিস্ফোরণের কোনো, মানে যে অর্থে আমরা বলি যে বিস্ফোরক বা নাশকতার জন্য মানে বোঝাই করা বিস্ফোরকের বিস্ফোরণ নয়। এবং ফায়ার সেফটি অ্যাক্টে প্রথমে হচ্ছে বাংলা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ মামলা করে, হাইকোর্টে মামলা হয়,
হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে মামলাকারী বলেন যে এরকম একটি ঘটনা কোন বাজি কারখানায় রাত্রে বাজি তৈরি হয়, সাধারণত হয় না। বাজি কারখানা যেখানেই আছে দিনের বেলায় বাজি তৈরি হয়। আমরা জানি না চাম্পাহাটি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা শহরতলিতে বহু বাজি কারখানা আছে, কিন্তু কোথাও রাত্রে বাজি বাঁধার কাজ হয় না, কারিগররা করে না মাঠের মধ্যে একটি জায়গাতে। এরপরে যখন এক্সপ্লোসিভ ফরেন্সিক এর এভিডেন্সের জন্য হাইকোর্ট নির্দেশ দেয় এবং ফরেন্সিক রিপোর্ট যখন আসে তখন তাতে দেখা যায় তাতে এক্সপ্লোসিভ সাবস্টেন্স রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে একেবারে সস্তার চকলেট বোমা, যে চকলেট বোমা ফেটে নাকি 3 জনের মৃত্যু হয়, এমন চকলেট বোমা তো রীতিমতো গবেষণার বিষয়, যে চকলেট বোমা 3 জন মানুষকে খুন করতে পারে। এবং জগন্নাথ দা যে সাবমিশনটা কোর্টে দেওয়া হয়েছে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে এনআইএ দাবি করছে যে একটা বৃহত্তর সার্বভৌমত্বকে এবং সেটা করতে পারে, টার্গেট কিলিং করার মতন পরিকল্পনা। এর পরেতে এনআইএ কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই যে যতদিনে ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট আসে, এক্সপ্লোসিভ অ্যাক্টে আসে, এনআইএর হাতে তদন্ত আসে, এই যে গড়িমসি চলে, আদালতের প্রক্রিয়া চলে, গড়িমসি বলবো না, আদালতের প্রক্রিয়াতে ততদিনে যখন এনআইএর হাতে তদন্ত আসে ততদিন রাজ্য পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছে, 120B মানে ষড়যন্ত্রের মামলাও লাগিয়ে দিয়েছে। এনআইএ তদন্ত শুরু করার পর এরকম একটি ঘটনার এবং অভিযুক্তর বেলও হয়ে গেছে, এই অবস্থায় এনআইএ তদন্ত শুরু করে। এই এনআইএ তদন্ত শুরু করার পর একে একে তথ্য সংগ্রহ করে, নথি যাচাই করে, এবং এনআইএ যখন প্রথম পিও ভিজিট করতে যায়, অর্থাৎ যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা ভিজিট করতে যায়, দেখে বাংলা পুলিশ পুরো অংশটা খনন করে সমস্ত নথি এভিডেন্স নষ্ট করে দিয়েছে। সেই জায়গা থেকে ধীরে ধীরে ফাইন্ডিংস পেয়ে যখন হাইকোর্টে গিয়ে এনআইএ বলে যে হুজুর আমাদের এই প্রাপ্তি, তখন এনআইএকে লিবার্টি দিয়ে বলে তোমরা তোমাদের মতো তদন্ত চালাতে পারো। তারপরে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে কি কাশ্মীরেও এনআইএ কাজটা করে? এক্স্যাক্টলি, এরপরেই আসছি। তারপরে তল্লাশিতে গিয়ে সেখানে পুলিশকে প্রথমে জানানো, থানাতে গিয়ে এনআইএর অফিসাররা, তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স রয়েছে, মহিলা কনস্টেবল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস রয়েছে, অর্থাৎ একটা তল্লাশির জন্য যা যা দরকার, হাইকোর্টের লিবার্টি অর্ডার রয়েছে, সেটা নিয়ে যাওয়ার পর পুলিশকে যখন জানায়, ভূপতিনগর থানার পুলিশ অহেতুক কারণে ঢিলেমি এবং টালবাহানা করতে থাকে। তখন বুঝতে পারে যখন এনআইএ যে এর মধ্যে হয়তো আসামি পালিয়ে যেতে পারে, তখন তারা সেই আসামির বাড়িতে আসামি অ্যারেস্ট হয়ে যায়। আসামি অ্যারেস্ট হয়ে ফেরত আসার পরে তখন এনআইএর গাড়ির উপর হামলা হয়, এনআইএর আধিকারিকদের পেটানো হয়। এই যে পুরো ঘটনা এবং তারপরেও পুলিশের যে ভূমিকা, এই ঘটনা প্রমাণ করছে এক কমপ্লিট ললেসনেস, অর্থাৎ গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা। 2, পুলিশি তদন্তের নামে প্রহসন। 3, কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা। 4, এখনো এই পরিস্থিতির মধ্যে ইডির ঘটনার পর, সন্দেশখালির ঘটনার পর এনআইএর উপর হামলা চালিয়ে এরা বোঝাতে চায় যে তৃণমূলী গুন্ডারাই রাজ্য শাসন করে। তাই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এ রাজ্যের সবগুলি বুথকে সংবেদনশীল ঘোষণা করে 100% সিএপিএফ দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধুবাদযোগ্য। এবং আমার ধারণা প্রথম 1, 2, 3 পর্বে সারা দেশের বিভিন্ন প্রান্তের ভোট রয়েছে, শেষের 4, 5 পর্বে আরো নির্বাচন কমিশন যাতে ফোর্স নিয়ে আসে সেই আবেদন আমরা গতকাল আমরা সেই আবেদন রাজ্যের স্পেশাল পুলিশ অবজারভার যিনি আছেন তার কাছে রেখেছিলাম, এবং তিনি আশ্বস্ত করেছেন যে প্রথম 2 পর্বে, প্রথম ফেজ 1, ফেজ 2তে সারা দেশের বিভিন্ন স্থানে ভোট আসে, তার ফলে হয়তো সব কেন্দ্রে সব বাহিনী মানে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও 6 জন করে যে, অর্থাৎ 1 সেকশন করে যে ফোর্স, সেটা সম্ভব নাও হতে পারে। কিন্তু 3য় পর্বের পর থেকে 7ম পর্ব পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতি বুথে 6 জন পুলিশ কর্মী সেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাদের হাতে ডান্ডা এবং উপযুক্ত ঠান্ডা করার ব্যবস্থা। এটা কি গণতন্ত্র বলে? আমি একবার নির্মলদার কাছে যেতে চাই, এবং তার পাশাপাশি অনেকে এই মুহূর্তে একটা উত্তর দেবে, একটা উত্তর দেবে। দেখো, তোমাকে দর্শকেরাও হয়তো এই প্রশ্নটা করছে, বেঙ্গলে 355 জারি না করে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব নয়। গভর্নমেন্ট থেকে এই গভর্নমেন্ট থাকলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ ভেরি অ্যালার্মিং ফার্স্ট ফেজ ইলেকশনে। ইনি অরুণ কুমার ব্যানার্জি বলে একজন প্রশ্ন নয়, আমার প্রশ্নটা হচ্ছে একটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে সবটা শুনলাম ওনার, আমি ওনার সব বক্তব্যটা শুনলাম, বুঝলাম, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে কোন জায়গাটায়? উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে বক্তব্য। রাজপুত্র, তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ কে নিয়ে যা যা বলেছেন তুমি যদি বলতে, কালকে তোমার নামে একটা হয়তো নোটিশ আসতো।
মমতা বন্দ্যোপাধ্যায় তুমি ভেবে দেখো কি কি বলেছে, তুমি এটাকে সাপোর্ট করো। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো বলছে, আমি তো সেটাই বলছি যে এখানে এনআইএ এর ব্যাপারটাকে উদ্দেশ্য প্রণোদিত বলা জানি না, এনআইএ দুর্বল করে তোমরা কাদেরকে দেশবিরোধী শক্তিগুলোকে পাওয়ারফুল করতে চাইছো? প্রশ্নই ওঠে না। এনআইএ ক্ষেত্রে দাউদ ইব্রাহিমকে পাওয়ারফুল করতে চাইছো, হাফিজ সাইদকে পাওয়ারফুল করতে চাইছো, এনআইএ অপমান করা হচ্ছে না। এনআইএ এদের পেছনে পড়ছে। এনআইএ অপমান করা হচ্ছে না। আমার বক্তব্য যে এইটা ক্লিয়ারলি বুঝে নাও, এনআইএর জন্মটা ভূপতিনগরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাজ করার জন্য হয়নি। 26/11 মতন একটা টেরর অ্যাটাকের পরে এনআইএর জন্মটা হয়েছে। রাজপুত্র এটা বুঝে নাও। আচ্ছা রাজপুত্র, আমাকে একটা কথা বলো, তারপর আমি বাকিদের কাছে যাবো। সত্যি করে বলো, যদি রাজ্য পুলিশ নিজের কাজটা করতো, ভাবো তো রাজপুত্র, এনআইএর কি তদন্ত কম পড়িয়াছে? আমি লিস্ট ধরে বলে দিতে পারি, কাশ্মীর থেকে শুরু করে বিদেশে রাজপুত্র আবারও বলছি সেকেন্ড টাইম জিজ্ঞেস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জগন্নাথ বলছেন না, চকলেট বোম ফাটা ইত্যাদি, আমি বলছি হতেই পারে মুম্বাইতে, মানে আবারও বলছি এনআইএ অফিসাররা নিজেরা হয়তো জানতেন যে ভূপতি, তুমি শুনে নাও তার উত্তরটা দাও তুমি। এনআইএর অফিসাররা ট্রেন্ড, এনআইএর অফিসাররা জানেন কোন পরিস্থিতিতে তাদের যে গাড়ি জিপ ঘিরে ধরে গ্রামবাসীরা যদি ধর্ণা দেয়, তারা যদি পাথরবাজিও করে, কি করে বেরিয়ে আসতে হয়। কিন্তু কাশ্মীর হোক, মুম্বাই হোক বা দিল্লিতে, আমি জগন্নাথদা দীর্ঘদিনের সাংবাদিক, দিল্লিতে একটি বাড়িতে, নির্মলতা দীর্ঘদিন ধরে জানেন, একটি বাড়িতে বাটলা হাউস, সেখানে যেভাবে তদন্তকারী অফিসারদেরকে ঘিরে ধরা হয়েছিল এবং তারপরে ওটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল হেডলাইন হয়েছিল, একবারও সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বা কাশ্মীরের মুখ্যমন্ত্রী একবারও সেই সময় বলেছিল যে এনআইএ আসলে মেয়েদের কাপড় ধরে টানছে, এনআইএ আসলে চকলেট বোম ফাটলে ঢুকে পড়ছে? মানে আমি বলছি এগুলো গ্রামবাসীরা হয়তো করবে, আবেগ থাকবে, আসল কথাটা এখানে আসতে হবে। এনআইএ কে কেউ অপমান করছি না আমরা, এনআইএ কে সম্মান করছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ স্পেসিফিক অফিসারদেরকে নিয়ে যদি কিছু বলেও থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, এনআইএ সংস্থাটাকে অপমান করেননি ময়ূকদা। আমার বক্তব্য হচ্ছে এনআইএ প্রয়োগ করার ব্যাপারটাকে নিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা উদ্দেশ্য প্রণোদিত। 11 টাওয়ারে আমি তোমার বাড়ি যাচ্ছি, তোমার বাড়ি দোরগোড়ায় গিয়ে আমি বলতে পারি না, আমাকে আগে থেকে জানাতে হবে। আগে থেকে ফোন করে বলতে হবে, হ্যালো স্যার আমি আসছি, আপনি আপনাদের জিলেটিন স্টিকগুলো লুকিয়ে রাখুন। হ্যালো স্যার, আইডি ব্লাস্টের যে পরিকল্পনা ছিল কাউকে বলবেন না, কিন্তু আমরা ল এন্ড অর্ডার তো দিনের শেষে স্টেট সাবজেক্ট, ল এন্ড অর্ডার দিনের শেষে তো স্টেট সাবজেক্ট। তুমি 11 টাওয়ারে আমি তোমার বাড়ির সামনে গিয়ে বলবো এর উপর ছেড়ে দিলে ভারতের ইন্টারনাল সিকিউরিটি এভাবে থাকতে পারে না। আমি তো তোমাকে আগে থেকে বলবো না, দরগোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো দাদা এলাম, এটা হয় নাকি? বেশ জগন্নাথ 10 সেকেন্ড, একটা বিষয় এর মধ্যে আরো একটা মানে ইন্টারলিংক, তৃণমূল কংগ্রেস গল্পেরগুলোকে গাছে তুলে দিচ্ছে। ইন্টারলিংক কিরকম রয়েছে দেখুন, আমাদের হৃদয়ে রাম আর ওদের হচ্ছে ভূতের মুখে রাম নামের মতো রাম। তো সেক্ষেত্রে গত বছর রামনবমীর পরে যা ঘটনা ঘটেছিল হাইকোর্টের নির্দেশে যখন তা এনআইএ তদন্ত হয়, সম্প্রতি উত্তর দিনাজপুর এবং হাওড়ার ঘটনাতে এনআইএ কিছু ভালো অ্যারেস্ট করেছে এবং আপনারা জানেন কারা গ্রেপ্তার হয়েছে। আগামী 17 এপ্রিল আবার রামনবমী, সেই রামনবমীর আগে আমাদের কাছে যা খবর আছে যে এনআইএর কিছু আরও সিগনিফিক্যান্ট অ্যারেস্ট হওয়ার কথা ছিল। তার আগে এই ভূপতিনগরে এনআইএর উপর হামলা আসলে হচ্ছে যারা রাম বিরোধী তাদের প্রতি হচ্ছে একটি বার্তা দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার যে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংকের পলিটিক্স, সেই ভোট ব্যাংকের পলিটিক্স, তোষামুদে পলিটিক্সের নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠীকে, জনগোষ্ঠীকে বার্তা দিতেই এনআইএর উপর হামলা করেছেন। ঠিক একইভাবে সন্দেশখালিতেও ইডির ওপর হামলার মধ্যেও একটি একই ধরনের নকশা ছিল এবং দেখুন এনআইএর এই যে বিষয়টিকে ধীরে 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 এটাকে আরও জল বাতাস দেওয়া হচ্ছে, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে রামনবমীর গ্রেপ্তারিগুলো। আমি একবার নির্মলতার কাছে যাওয়ার আগে একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএর ওপর, সত্যিই তো এনআইএ কি এখানে সন্দেশখালি হোক বা বিভিন্ন জায়গাতে যদি কোনোদিন আসে, তারা কি সত্যি এখানে খেজুরের রস খেতে বা জয়নগরের মোয়া খেতে আসে? তাদেরকে কোর্ট বলে আসে। তারপর এনআইএর অফিসারদের কি তদন্ত কম পড়িয়াছে? কাশ্মীর থেকে শুরু করে গোটা বাংলা, গোটা দেশের যে কোনো প্রান্তে তাদের পাঠাতে বলবে, তারা যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী আরেকটা কথা বলছেন, কি শুনেনি?
আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার, গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত। নির্মাল্য মুখার্জি, আপনার কাছে আসছি এবং তারপরে ঝন্টু বড়াইকেও একই প্রশ্ন করবো। মেজর ঋত্বিক পালও চলে এসেছেন। নির্মাল্যদা, খুব অদ্ভুত লাগছে, মানে আমরা এত অস্কার, নোবেল এত কিছু নিয়ে কথা বলি, কিন্তু আমাদের প্রাইমারিলি আমরা ম্যান ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। কত বড় বড় সিইও আমাদের গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে বাঙালিদের। আমরা একটা ইলেকশন ম্যানেজ করতে পারছি না। মানে সারা পৃথিবীর আর্মি, এয়ারফোর্স, কমান্ডো, ঘাতক বাহিনী সব কিছু নিয়ে আসার পরেও কি যদি ইন্টেনশনটা লোকাল পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশনের না থাকে, রিগিংটাকে যদি করতে দেওয়া হয় বা বাইক বাহিনীদের যদি খুলি ছুট দিয়ে রাখা হয়, তাহলে কি পৃথিবীর কোনো জায়গাতে ইলেকশনটা পসিবল? আর এটা যদি গণতন্ত্রের নাম হয়, তাহলে গোটা পৃথিবীতে গণতন্ত্র তো অন্যভাবে চলে। স্যার দেখুন, ইলেকশনটা একটা পার্ট আর এনআইএটা আলাদা পার্ট, ঠিক আছে? দুটো ভাগ করে নিয়ে আপনাকে বলতে হবে। একটা হচ্ছে মমতা ব্যানার্জি এনআইএর অন্যতম স্রষ্টা, কারণ মমতা ব্যানার্জি ইউনিয়ন ক্যাবিনেটে ছিল 2008-09 সালে যখন এনআইএ তৈরি হয়েছে। ঠিক, ভেরি গুড পয়েন্ট। আপনি মানে ইউপিএ একের সময়, আচ্ছা, ইউপিএ 1 এবার একটা যেটা আমার আপাততভাবে মনে হচ্ছে, মমতা ব্যানার্জি একটা ন্যারেটিভ সেট করছেন। সেই ন্যারেটিভটা কি? খুব চতুরভাবে করেন উনি, যে পশ্চিমবঙ্গে বিজেপি বলে কিছু নেই, আছে হচ্ছে এজেন্সি। এজেন্সিদের সরিয়ে দাও, বিজেপি ধ্বংস হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা দেখেছিলাম যে মমতা ব্যানার্জি যখন সিপিএমকে সরিয়েছিল, তখন ওই একই কথা বলতেন, পুলিশকে সরিয়ে দিন, সিপিএমকে আমি উল্টে দেবো, পুলিশকে নিউট্রালাইজ করে দিন, আমি সিপিএমকে উল্টে দেবো। আজকে বিজেপি কিন্তু বলছে, আপনি যে প্রশ্নটা খুব সঙ্গত, পুলিশকে সরিয়ে দিন, আমাকে ভোটটা ঠিক মতো হবে। সুতরাং আজকে পুরো জিনিসটা দাঁড়িয়ে গেছে এজেন্সি ভার্সেস দ্য পলিটিশিয়ানস। নরেন্দ্র মোদীর ছাড় এজেন্সি ছাড়া, নরেন্দ্র মোদী এবং এজেন্সি ছাড়া মমতা ব্যানার্জি কাউকে পাত্তা দিতে রাজি নন বিজেপির মধ্যে থেকে। আর শুভেন্দু অধিকারীকে উনি গাদ্দার বলে সেটা পলিটিক্যালি উনি চ্যালেঞ্জ করেন, কারণ হি ইজ দ্য প্রিন্সিপাল অপোনেন্ট বলে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আমি আমার কেরিয়ারে বহুবার দেখেছি যে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতে এখানে পাঞ্জাব পুলিশ টেররিস্ট ধরতে, ইউপি পুলিশ টেররিস্ট ধরতে দিনের পর দিন অপারেশন করে গেছে। কসবায় অপারেশন করেছে, ব্যারাকপুরে অপারেশন করেছে, এমনকি রেড রোডের ওপর অপারেশন হয়েছে, সকালবেলা গুলি চলেছে এবং মেরে দিয়ে তুলে নিয়ে চলে গেছে। তখন কিন্তু মমতা ব্যানার্জি এদেরকে সাপোর্ট করেছে। বাইরের স্টেট থেকে পুলিশ এসে কাজ করে চলে গেল, সেইটা উনি সাপোর্ট করেছেন। থার্ড পয়েন্ট, যেটা একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি হচ্ছে, আপনাদের বুঝতে হবে যে সন্দেশখালিতে তৃণমূলের হোক আর যারাই হোক মহিলাদের ওপর অত্যাচার করেছে এবং তারা ওপেনলি বলেছে। আজকে এনআইএও মহিলাদের ওপর অত্যাচার করছে মধ্যরাতে ঢুকে। এই পাশাপাশি ন্যারেটিভটা উনি এনে দিচ্ছেন। এতে একটা জিনিসই হচ্ছে, মেসেজটা কি কনভেড হচ্ছে, যে অর্গানাইজেশনটার সৃষ্টির উনি পার্ট, সেই অর্গানাইজেশনটাকে উনি আজকে চ্যালেঞ্জ করে বসছেন, মানে নিজের বৈধতাটা চ্যালেঞ্জ করছেন। উনি তো ক্যাবিনেটে থাকার সময় অপোজ করতে পারতেন, এনআইএকে যখন পাওয়ার দেওয়া হয়েছিল উনি এসব কিচ্ছু করেননি। তাই জন্য একটা জিনিস মনে রাখবেন যে মমতা ব্যানার্জির পুরো গোলটাই হচ্ছে এজেন্সি ভার্সেস তৃণমূল, নট বিজেপি ভার্সেস তৃণমূল। যদি বিজেপি ভার্সেস তৃণমূল হয় তাহলে খেলাটা কিন্তু আমার মনে হয় পলিটিক্যালি হয়, অনেক ডিপে যেতে হয়। এজেন্সি একটা প্রতিষ্ঠান, তাকে চ্যালেঞ্জ করা অনেক ইজি এবং মানুষকে বোঝানো সোজা যে কি এজেন্সির মাধ্যমে বিজেপি এখানে অপারেট করছে, বিজেপির নিজস্ব কোনো ডেঞ্জারাস লাইন, এটা একটা ডেঞ্জারাস, সাংঘাতিক ডেঞ্জারাস। তার একটাই কারণ, আমি ধরে নিলাম ইডি, সিবিআই
আইটি, কাস্টমস, জিএসটি সব রাজনৈতিকভাবে হয়তো আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম নিয়ন্ত্রিত। এনআইএ-কে দুর্বল করলে ভারতবর্ষের কি কি জিনিস ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আমরা এর আগে দেখেছি। এনএসজি, এনআইএ, এই যে এলিট কমান্ডো বা এজেন্সিগুলোকে, মানে এনআইএ-কে দুর্বল করলে আসলে তো সুবিধা হবে খালিস্তানিদের, মাওবাদীদের। ময়ূক আমাকে বলুন, এনএসএ-কে দুর্বল করলে কার সুবিধা হয়? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, তার নাম নিয়ে পার্ক স্ট্রিটে রাস্তার ওপর রাত্রিবেলা রাজীব কুমারকে যখন ধরতে যাওয়া হয়, সিবিআই যখন যায় অ্যারেস্ট করতে, ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল কি না গিয়েছিল আমি জানি না, ওইসব তো ডিবেটেবল প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এনএসএ-কে উনি একদম স্ট্রেইট বলেছিলেন হি ইজ কনস্পায়ারিং। এই কথাটা কোনো দায়িত্বশীল রাজনীতিক বলে না যতক্ষণ না তার দেওয়ালে পিঠ লেগে যায়। আমি একবার একটু হ্যাঁ আমি জগন্নাথ সবার কাছে আমি জাস্ট একবার, অনেকক্ষণ ধরে একজন কলার আমাদের সঙ্গে অপেক্ষা করছেন, আমি পিসিআর আমাকে বারবার বলছে এই দর্শককে নিতে। সম্মানীয় দর্শক, বুদ্ধদেব ধারা মঙ্গলকোট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বুদ্ধদেব বাবু, ময়ূক বলছি জবাব চায় বাংলা স্টুডিও থেকে। আপনি আপনার টেলিভিশনের অডিওটা মিউট করে প্লিজ বলুন ফোনে। হ্যাঁ নমস্কার ময়ূক বাবু। নমস্কার, বলুন। আমি বলছিলাম পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে যদি কেন্দ্রীয় এজেন্সি এনআইএ, সিবিআই, ইডির উপর যদি হামলা হতে পারে, আক্রমণ হতে পারে, তাহলে সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তা কোথায়? আর পশ্চিমবঙ্গ আমরা এমন একটা রাজ্যে বাস করছি, গোটা ভারতবর্ষের ভোটে কোনো কিছু অশান্তির খবর বা গন্ডগোলের খবর পাওয়া যায় না। ইলেকশনের দিনও আপনি তার মানে আতঙ্কিত যে এরকম ঘটনা ঘটতে পারে? আমরা সাধারণ নাগরিক হিসাবে খুবই আতঙ্কিত, কেননা নির্বাচন কমিশন, কেন্দ্র বাহিনী ব্যবস্থা করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কেন্দ্র বাহিনী কিন্তু সেই রাজ্যের আন্ডারে এসপি, ডিএম, আইটি, বিডিও, এসডিও ওনারাই তো পরিচালনা করবেন। বুদ্ধদেব বাবু, আমি অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আমি একটা কথা আপনাকে শুধু বলতে চাই জবাব চাই বাংলার এই স্টুডিও থেকে, এখানে প্রত্যেক দলের প্রতিনিধিরা রয়েছেন, আমরা কিন্তু এই ভয় পেয়ে বাড়িতে বসে যাব না। এই লুম্পেন দুষ্কৃতীদেরকে চোখে চোখ রেখে লড়াইটা আমাদেরই দিতে হবে গণতান্ত্রিকভাবে। জগন্নাথ দা একেবারে ভ্যালিড পয়েন্ট। আমার যদি ভয় করে, এই ভয়ে ছাড়ানোর দায় কার? আমার ভোট আমি নষ্ট করতে চাই না, আমি শেষ অবধি দেখতে চাই, কিন্তু দায়িত্ব, নিরাপত্তা, সিকিউরিটি কে নেবে? দেখুন, দেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেশের নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি করেছি যে পশ্চিমবঙ্গের মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। একটি তথ্য শুধু রাজ্যবাসীকে দিই, বাংলার মানুষকে বলি, যে তিলজলা কসবাতে, নির্মলদা বলছিলেন, তিলজলা কসবাতে বাব্বার খালসার বিরুদ্ধে যে অপারেশন হয়েছিল, কলকাতা শহরের বুকে পাঞ্জাব পুলিশের এসে সেই অপারেশন হেলিকপ্টারে করে সেই কমান্ডোদের নামানো হয়েছিল। কোন সালে এটা জগন্নাথ দা? সেই আন্দাজ 1980s-এ। এই সময় জ্যোতি বসু কি বলেছিলেন যে না, আমি বলি আরো রোমহর্ষক তথ্যটা দিই, সেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন পাঞ্জাব পুলিশের এক ইয়াং আইপিএস অফিসার, তার নাম অনিল শর্মা। নির্বাচন কমিশন বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে সেই অনিল শর্মাকে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনার জন্য পাঠিয়েছেন। তাই আপনারা নিশ্চিন্ত থাকুন, যিনি পশ্চিমবঙ্গের মাটিকে হাতের তালুর মতো চেনেন, এরকম একজন অফিসার পাঞ্জাব পুলিশের, যিনি কিনা বাংলায় এসে জঙ্গি দমনের অপারেশন করে গেছিলেন, তিনিই এবার পশ্চিমবঙ্গের ভোট করাবেন। আপনাদের সেজন্য আশ্বস্ত করছি, আশা করি অন্যান্যবার কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা দেখেছেন তার থেকে আরো সক্রিয়ভাবে সাধারণ মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা এবার নির্বাচন কমিশন করতে পারবে। আমি আরেকজন কলার এই মুহূর্তে রয়েছে, আমি জানি না আজকে বর্ধমান থেকেই বেশি মানুষ দেখছেন কিনা, অন্য জেলা থেকে যারা দেখছেন তারাও টেলিফোনে ট্রাই করুন, আমাকে ইউটিউবে লিখুন। কিন্তু পূর্ব বর্ধমান থেকে সজল কুণ্ডু এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে রয়েছেন। সজল বাবু, ময়ূক বলছি, বলুন, গোটা বাংলা শুনছে আপনাকে। নমস্কার। নমস্কার দাদা, বলুন। হ্যাঁ নমস্কার। আমার দেখুন, ফার্স্ট অফ অল ইলেকশন নিয়ে একটা এমন বাতাবরণ, ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে, যেখানে সাধারণ যারা টিএমসির অপোনেন্টকে ভোট দেবে তারা ভোট দিতে কিন্তু ভয় খাবে। ঠিক আছে, এক্ষেত্রে সেন্ট্রাল পুলিশ কি করবে আমি বলি। সেন্ট্রাল পুলিশ হয়তো 4টে বা 5টা থাকলো, সেই ক্ষেত্রে তাদেরকে পরিচালনা করবে কিন্তু লোকাল পুলিশ, বিকজ তারা কিন্তু এরিয়া টেরিটরি কিছুই জানে না। ঠিক আছে, তারা পার্সনে চেনেন না যে এটা কি, এটা অ্যাকচুয়াল ভোটার না ভোটার নয়, বা বাইরে থেকে এসছে কিনা তারা জানেন না। তো সেই ক্ষেত্রে ভোটের কোনো রকম কোনো সিকিউরিটি নেই, যদিও বিজেপি আসন সংখ্যা বেশি হবে যেটুকু প্রেডিকশন মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আজকে যখন 300 করোড় বা 600 করোড় স্ক্যামের জন্য 2জন সিএম অলরেডি হেফাজতে রয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের কয়েক হাজার, মেবি
মোর দেন 50,000 crore স্ক্যাম আছে। সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র দপ্তর কেন স্টেপ নিচ্ছে না ইমিডিয়েটলি? ঠিক ঠিক সজলবাবু, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনি বলেছেন, এটা নিয়ে আলোচনা প্রয়োজন। আমি ঠিক এই জায়গাটা ধরেই ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক, সত্যিই তো একজন অফিসার বা একজন জওয়ান, তিনি বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আলিপুরে তিনি ধরুন রয়েছেন বা মঙ্গলকোটের বাস স্ট্যান্ডের সামনে রয়েছেন। ঘটনাটা যে গলিতে হচ্ছে সেই গলিতে যদি পাওয়ার ডমিনেশন যদি বলা হয়, শাসক দল এবং পুলিশের একাংশ যদি তাতে হেল্প করে, জওয়ানটা কি করবে? আমি শুরু করি। 28-এর এ, সেকশন 28-এর এ 1995 সালের রিপ্রেজেন্টেটিভ আইনে কিন্তু স্পষ্টভাবে ফোর্স ডিপ্লয়েড থেকে শুরু করে এই যে ভাই বলছিল রাজপুত্রর, যে ইলেকশন এমসিসি লাগু হয়ে গেলে কেন্দ্র এবং রাজ্যের পুলিশ কিন্তু সরাসরি চলে যায়, ডেপুটেড হয়ে যায় ইসিআইয়ের হাতে। এবার ময়ূক, প্রশ্নটা হচ্ছে, যেখানে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেও এনআইএর মতন একটি সংস্থা, আন্তর্জাতিক রেপুটেড সংস্থা, ভারতবর্ষের এক্সট্রিম, ওয়ান অফ দ্য এক্সট্রিম অথরিটি, তারা যখন আক্রান্ত হচ্ছে, খেয়াল করবে রাজ্যের পুলিশ কিন্তু এখন আর রাজ্যের হাতে নেই। 228-এর এ ধারা অনুযায়ী তারা ডেপুটেড টু ইসিআই। এবং তারপরে আজকে যা খবর, এনআইএর বিরুদ্ধে যে চার্জেসগুলো, তাতে এনআইএর সেই আক্রান্ত অফিসারদের সন্দেশখালীর মডেলেই আবার ডেকে পাঠানো হয়েছে। তারপরে এই ধারায়, যেখানে রাজ্যে, আমি আজকে ম্যানুয়ালটা আনছিলাম, তোমার এখানটা তো আমার প্রিন্ট করা সম্ভব হয়নি, সেখানে ফোর্স ডেপ্লয়েশনের যে ধারাগুলো অ্যাড করেছে ইসিআই, তাতে পরিষ্কার বলা হচ্ছে এসপি এবং ডিএম এর নেতৃত্বে 5টা স্তরের মাধ্যমে প্ল্যান করে নিয়ে সাকসেসিভলি এই সেন্ট্রাল ফোর্সকে বুথগুলোতে ডেপ্লয় করা হবে। অর্থাৎ প্রত্যেকটা স্তরে রাজ্য প্রশাসনের, তারা ইসিআইয়ের হতে পারে এই মুহূর্তে, কিন্তু রাজ্যের তো পুলিশ, তারা প্রাক্তন পুলিশ, এদের হাতে কিন্তু দেওয়া হবে। অর্থাৎ ময়ূক, প্রশ্ন হচ্ছে, যিনি বলছেন তিনি একদম সঠিক বলেছেন, বা তুমি যেটা বললে, স্টেটের, সেন্ট্রালের 100% পুলিশ কিংবা শর্মাবাবুর মতো দক্ষ অফিসার থাকার পরেও রিসোর্সের কি অপশনটা সংবিধান কিন্তু দিয়েছে রাজ্যের প্রশাসন, এসপি, ডিএমএ এবং থানা স্তরে তাদের দায়িত্ব এসএইচওর হাতে আর এসডিও পুলিশের হাতে। এবার প্রশ্নটা হচ্ছে, কেন তৃণমূল এগুলো করছে? প্রশ্নটা হলো, এটা নতুন নয়। দেখো, আন্তর্জাতিক, জাতীয় স্তরে এই ভোট রেগিংয়ের যে গবেষণাগুলো হয়েছে ময়ূক, তাতে স্পষ্ট শাসক বরাবর এই ধরনের পাঠগুলোকে কেন করে। এই ভদ্রলোক ঠিক একটা ভালো কথা বলেছেন, যে কোনো একটা দেশের গণতন্ত্র তো মজবুত হয়, সে দেশের সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কতটা নিয়ন্ত্রণ রাখতে পেরেছে ভোটের উপরে, তার উপরে শাসক এই যে ভোটে হিংসাটা, 3টে স্তরেই হিংসা, প্রিপোল, পোল এবং পোস্ট পোল, এই হিংসাটা কেন করে? এই হিংসার আবর্তটাও কিন্তু নির্বাচনে ভোট লুটের একটা কারসাজির পার্ট। কেন? তাহলে এই কারসাজিতে, এই সন্ত্রাসের পরিবেশে কারা ভোটমুখী হতে ভয় পায়? অপোনেন্টরা, বিরোধীরা। এই স্লথ করে দিয়ে ভোট মেশিনারিজটাকে প্যারালাইজ করে নিজের দিকে ফেভারে আনা, এটা শাসকের একটা পুরনো খেলা। এটা অন্তত গবেষণা বলে। সেটা চেঞ্জ কি করে হবে? আমি ঠিক এই জায়গাতে একবার একটা হিন্ট নেওয়ার জন্য ঋত্বিক পাল, মেজর ঋত্বিক পালের কাছে যাই। মেজর ঋত্বিক পাল, হিন্ট পাচ্ছেন যে বাংলার মানুষ এবার অন্তত একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন, ওই সোনার পাথর বাটির মতন স্বচ্ছ এবং একেবারে শান্তিপূর্ণ নির্বাচন আশা করতে পারে? মানে লোকসভা বলে হয়তো বাড়তি নিরাপত্তা, বাড়তি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু একটা নির্বাচন অন্তত যেখানে রিগিং হবে না, যেখানে মানুষের লাশ আমরা দেখব না, রক্তপাত হবে না। আর কেন্দ্রীয় বাহিনী, আপনি দীর্ঘদিন ধরে আর্মড ফোর্সেসে কাজ করেছেন, কেন্দ্রীয় বাহিনী, তাদের এই মোবিলাইজেশনটা, এটাও তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন, ইলেকশন প্রসেসে মানে দেশের যা যা ইন্টারনাল প্রসিজিওর আছে, সেখানে কখনোই ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আর্মি, এয়ারফোর্স, নেভি তারা নামে না। এটা প্যারামিলিটারি ফোর্সেস দিয়ে করা হয়। একমাত্র যদি এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, সেক্ষেত্রে যদি ডিসিশন মেকিং হয় যে ডিফেন্স ফোর্সেস নামবে, তখনই কিন্তু তারা নামে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আলোচনাটা যেটা নিয়ে হচ্ছে, শুরু হয়েছিল, সেটা হচ্ছে এনআইএ কে আক্রমণ দিয়ে। তো পশ্চিমবঙ্গ মানুষের মনে একটা ধারণা হয়েছে যে কেন্দ্রীয় এজেন্সি যেমন ইডি, সিবিআই, যাদের কাজ হচ্ছে দুর্নীতি মুক্ত করা, অথবা এনআইএ যাদের কাজ হচ্ছে দুষ্কৃতি মুক্ত করা, তারা যখনই তদন্তে নামবে তারাই বারবার আক্রমণের মুখে পড়বে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণভাবে ভুল। কারণ পশ্চিমবঙ্গ শাসক দলের অপরাধের
সঙ্গী যারা হবে না তারাই আক্রমণের মুখে পড়বে, তার জন্য কেন্দ্রীয় এজেন্সি হওয়ার দরকার নেই। তার উৎকৃষ্ট উদাহরণ হলো শীতলকুচি, যেখানে ভিকটিম হয়েছে স্বয়ং পশ্চিমবঙ্গ পুলিশ। আর সেই ভাইরাল অডিও, যেটা মনে রাখতে হবে, যেটা মুখ্যমন্ত্রীর সাথে একজন তৃণমূল নেতার কথোপকথন, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ডেড বডি গুলো এখন সব রেখে দাও, সবকটা সিআরপিএফ কে অ্যারেস্ট করাবো, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি করব, পরিবারকে বলে দাও যেন ডেড বডি ফেরত না চায়, সব ডেড বডি পড়ে থাক, আগে ভোটটা করাও। এরপরেই সব থেকে ইম্পর্টেন্ট সেন্টেন্স, সেটা হচ্ছে এসপি কেও ফাঁসাতে হবে, আইসি কেও ফাঁসাতে হবে। তাহলে এই এসপি আইসি কার? অতএব এরা কেন্দ্রীয় এজেন্সি হোক বা অন্যান্য পুলিশ ফোর্স হোক, যারা অপরাধের শরিক হবে না, যারা ন্যায়ের পথে চলবে, মানে তাদেরই চক্ষুশূল হয়ে যাবে। আমরা জানি শীতলকুচির এসপি আইপিএস দেবাশিস ধরের উপর কি নির্মম অত্যাচার হয়েছিল। উনি দীর্ঘদিন সাসপেন্ড ছিলেন, উনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন। আর আজকে এই যে মহিলাদের ঢাল করে এগিয়ে দেওয়া, এই যে কনসেপ্টটা, এটা তো কাশ্মীর মডেলের কনসেপ্ট। সব সময় যখন উগ্রপন্থীরা থাকে তাদের সুরক্ষা বলয় তৈরি করে দেওয়া হয় বুড়োদের, বাচ্চাদের, মহিলাদের দিয়ে। এখানেও সেটা হচ্ছে। এবং মহিলাদের এগিয়ে দাও, যদি কোনো মতে সেন্ট্রাল ফোর্সেস বাই চান্স রিটালিয়েট করে নিজেদের প্রোটেকশনের জন্য, তাহলে সঙ্গে সঙ্গে উমেন সিম্পাথি কার্ড প্লে করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে দেখানো হবে দেখুন মহিলাদের উপর কেস হচ্ছে, মহিলাদের উপর অ্যারেস্ট হচ্ছে। এবং এখন এই ভোটের আগে এই মহিলা সিম্পাথি কার্ড প্লে করে আবার অনেকটা মহিলা ভোট হয়তো ওনারা রিগেন করতে পারবেন, এটাও একটা গভীর ষড়যন্ত্র আছে। অতএব এই পুরোপুরি জিনিসটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছে না যে এটা উদ্দেশ্য প্রণোদিত কেন। একদম আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি বলছিলাম, আমি মজা করেই বলছিলাম যে বর্ধমান থেকেই হয়তো আজকে বেশিরভাগ মানুষ দেখছেন, কিন্তু বর্ধমান বাদেও মেদিনীপুর থেকেও দেখছেন, পূর্ব মেদিনীপুর থেকে এই মুহূর্তে কাঁথি থেকে বিশ্বনাথ সরকার রয়েছেন টেলিফোন লাইনে, একজন দর্শক। বিশ্বনাথ বাবু বলুন খুব সংক্ষেপে। ময়ূক বলছি, বলুন। বলছি ময়ূক বাবু বলুন। আমি যেটা বলতে চাইছি যে এই কেন্দ্রীয় বাহিনীকে, এই তৃণমূলের যে আক্রমণ, এই আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ কিছুটা প্রভাবিত হয়। এবং সবচেয়ে বড় কথা, এর মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা ফাঁস হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের টোটাল মূর্তিটাই মানুষের কাছে পৌঁছে যাবে। তাই জন্যই তারা আটকাতে চাইছে কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই এবং এনআইএর মতো একটা খুব ভালো সংস্থা, যারা বিদেশের মাটিতেও কাজ করেছে, কাবুল এবং কলম্বোতে গিয়েও তারা কাজ করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এই তদন্তের সাথে জড়িত। এবং যারা হয়তো সত্যটাকে উদ্ঘাটন করতে পারে, সেই সত্যটাকে ধামাচাপা দিতেই তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাস এবং তাদের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, মানুষকে ভয় দেখানো, ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চাইছে এরা, যেটা পঞ্চায়েত ভোটে এরা করতে চেয়েছিল, কিন্তু সেটা সফল হবে না। সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে, সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে রিপাবলিক বাংলা টানাই প্রচার করবে যে আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। এই মুহূর্তে বাংলার নির্মলদা 10 সেকেন্ড কিছু বলছিলেন, বলুন প্লিজ। না, আমি একটা জিনিসই বলতে চাইছি, সেটা হচ্ছে ধরুন মমতা ব্যানার্জি যেমন মাঝে বলছিলেন যে ভয় পাবেন না, মামলা করুন। এখন অ্যাপলিটিক্যালি বহু পলিটিক্যাল কথা উনি বলেন, আমি আগেও বলেছি। এখন যেটা বলছি হামলা করুন, স্ট্রেট, ঠিক সোজা বলে দিচ্ছেন হামলা, ঠিক ঘুরিয়ে মুখে বলবেন। রাজপুত্র, এরপরে ভোটটা শান্তিপূর্ণভাবে হবে, এই দায়িত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সব তৃণমূল নেতারা নেবেন, প্রত্যেকে নেবেন। তার কারণ হচ্ছে বিজেপির যে ব্যবহারটা, সেটা আমরা দেখে নিয়েছি প্রত্যেকবার। এতই যদি ল অ্যান্ড অর্ডার ইস্যু থাকতো, তাহলে ইন্টারনাল ডিস্টারবেন্স বলা আছে আমাদের, ইন্ডিয়ান পিনাল কোডে ইন্টারনাল ডিস্টারবেন্সের কথা বলা আছে, ইন্টারনাল ডিস্টারবেন্সের কথা বলা আছে। তাহলে এতদিনে ওনাদের মতো দল আর্টিকেল 356 লাগু করতো না। বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা এটা কিভাবে করানো যায় বলুন তো, এই ভোটটা এই শান্তিপূর্ণভাবে 100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, কিন্তু হবেটা কি করে? বাংলার মানুষ ঠিক কি বলছেন একবার শুনে নেব। এরাজ্যে এনআইএ, ইডি, সিবিআই সবাই মার খায় এবং এই মার খাওয়ার পরে তাদের বিরুদ্ধেই মিথ্যে অভিযোগ দায়ের করে রাজ্য সরকারের পুলিশ। এই সমস্ত মার খাওয়া এবং কেন্দ্রীয় বাহিনীর আক্রমণের যে ছবি, সেই ছবি ভাইরাল হওয়ার পর ইলেকশন কমিশন কিন্তু নড়ে চড়ে বসেছে। ইলেকশন কমিশন
100% কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচনটা করাবে, সমস্ত বুথকে স্পর্শকাতর বুথ হিসেবে ট্রিট করা হবে, সিসিটিভি থাকবে ইত্যাদি। দুপাশের গলিতে কি কাণ্ড যে ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেইটা কিভাবে বন্ধ করা যায় আজ তার উত্তর বাংলার মানুষ খুঁজছে। চলুন। বুথের ভেতর ও বাইরে দেখতে হবে যে তারাও নিরাপদ, সহযোগিতা থাকতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে পাঠাচ্ছে গ্রামাঞ্চলে ঠিকই, কিন্তু ঠিকভাবে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালে সেই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে কেন্দ্রীয় বাহিনীর যে পরিকল্পনা সেটা বাস্তবে রূপায়িত। বুথের ভেতর এবং বাইরে, এবং ধরুন সেই গ্রামটাতে ভোট হচ্ছে, সেই গ্রামের ভেতরেও মানে যারা ভোটাররা তারা ঠিকঠাক আসছে কিনা তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, সেগুলো ভোটের দিন কিংবা তার আগের ধরুন এক সপ্তাহ আগে থেকে সেগুলো লক্ষ্য রাখা। আমার মনে হয় বাহিনী থাকা ভালো, দেখতে হবে যে তারাও নিরপেক্ষ কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনাদেরও যারা ডিল করেন উপর লেভেল থেকে যেসব অফিসাররা, তারা আগে নিরপেক্ষ কিনা সেইটা আগে বোঝা উচিত। সঙ্গে রাজ্য বাহিনীকেও রাখা উচিত যে নিরপেক্ষ হচ্ছে কিনা এই ব্যাপারটা বোঝানোর জন্য। দেখুন, কেন্দ্র থেকে বাহিনী পাঠাক বা রাজ্যের বাহিনী, যে বাহিনী ভোটের কেন্দ্রে থাকুক বা যেখানেই থাকুক, যে পার্টিকে যে মানুষই সমর্থন করুক, কিন্তু মানুষ যেন ভোট দেয়, সেইটা কেন্দ্রীয় বাহিনী হোক বা যে বাহিনী হোক, তাদের দায়িত্ব মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, সেইটা যেন সুষ্ঠুভাবে হয়। কেন্দ্র বাহিনী আসলে তো হবে না, পুলিশদেরকে সক্রিয় হতে হবে, তাই মানে পুলিশ তার এই ট্রাফিক সবাই মিলে যদি একসাথে হয়ে কাজ করে তাহলে হয়তো এই ঝামেলাগুলো বন্ধ হতে পারে। তাছাড়া শুধু কেন্দ্র বাহিনী আসলে যদি কোনো ঝামেলা হয় তাহলে এই স্টেট গভর্নমেন্ট বলবে যে এই সেন্টারের দোষ হয়েছে, তাই না? সেন্টার বলবে আমরা কোনো দোষ করিনি, আমরা হাত দেননি। সবাইকে একসঙ্গে না কাজ করলে কোনো এই ঝামেলা কোনো ঠিক হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে তো আপনার সবার সাথে সহযোগিতা থাকতে হবে, সেন্ট্রাল ফোর্সও থাকতে হবে, আমাদের স্টেট পুলিশও থাকতে হবে, সব কিছু অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে হবে। প্রত্যেকটা মানুষ যদি একটু রেসপন্সিবল হয়, মানে শুধু সেন্ট্রাল ফোর্সের ওপর ডিপেন্ড না করে প্রত্যেকটা মানুষ যদি রেসপন্সিবল হয়, তাহলেই ভোট শান্তিপূর্ণ হবে, যে তুমি যে পার্টিকেই সাপোর্ট করো।